আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতে শিরোনাম জানাবো। ছাত্র জনতার বিজয় উল্লাসে আজও সংসদ ভবন গণভবনে হাজারো জনতা, রক্তের অর্জন বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড না করার আহ্বান। ছাত্র জনতার কারণে আমরা এইভাবে সংসদ ভবনে এখানে এসে দেখতে পাচ্ছি যা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকার উপরে লাগবে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে। তৃতীয় শ্রেণীর লোকরা এই জিনিসটা করতেছে, কিন্তু এটা কিন্তু আমরা পক্ষপাতী না। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। বিকাল ৩টার মধ্যে বিলুপ্ত করতে হবে সংসদ। অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের আমরা প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্মতি দান করেছেন। ২৪ ঘন্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। নিরপেক্ষ সরকারের অধীনে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি। সকাল থেকেই খুলেছে অফিস, আদালত, ব্যাংক, এখনো সচল হয়নি দৈনন্দিন কার্যক্রম। সচিবালয়ে নিরাপত্তা নিয়ে গুজব। শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাবো দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে জান্নাতুল কুলি থাকছি। সরকার পতনের পর মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদ ভবন এবং গণভবনে উৎসুক জনতার ভিড়। তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে সংসদ এবং গণভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ। সেই সময় থেকেই নিরাপত্তাহীন রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সুযোগে উৎসুক জনতা এলাকাগুলোয় ঢুকে পড়ে, ছবি তোলার হিড়িক পড়ে, ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট। গতকাল দুর্বৃত্তরা সংসদ ভবনের ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে, নষ্ট করে গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র। অধিবেশন কক্ষে ঢুকে চালায় তাণ্ডব। তাছাড়া গণভবন থেকে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তুলে নিয়ে যায় উৎসুক জনতা। আর ছাত্র জনতার কারণে আমরা এইভাবে সংসদ ভবনে এখানে এসে দেখতে পাচ্ছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি। যা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকার উপরে লাগবে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে। এটা তো জনগণের টাকা দিয়েই হবে। কিছু আছে যে তৃতীয় শ্রেণীর লোকরা এই জিনিসটা করতেছে, কিন্তু এটা কিন্তু আমরা পক্ষপাতী না। গণভবনের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দির কাছ থেকে আমরা জেনে নেব। তিনি সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আছেন। জানাবেন রাব্বি, সকাল থেকেই তো আপনি সংসদ এলাকায় আছেন, এখনকার অবস্থা কি দেখতে পাচ্ছেন? গণভবনের অবস্থায় বা কেমন, একটু জানাবেন সার্বিক পরিস্থিতি। আছি গণভবনের পাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আর কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না, এমনকি গণভবনের আশপাশেও অবস্থান করতে দিচ্ছে না। আপনি জানেন যে গতকালের শেখ হাসিনার পদত্যাগের পর আমরা দেখেছি যে হাজারো মানুষ গণভবন, সংসদ ভবন সহ প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই সমস্ত ভবনে ঢুকেছেন, উল্লাস প্রকাশ করেছেন এবং সেই সাথে অনেক কিছু ভাঙচুরও হয়েছে। তাই আসলে এই ভাঙচুরের হাত থেকে রক্ষা করতে, দেশের সম্পদ রক্ষা করতে এখন সেনাবাহিনী তারা খুব শক্ত হাতেই বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। সবাইকেই কিন্তু এই যে গণভবন, সংসদ ভবনের যে আশপাশ, সেই আশপাশ থেকে সরে যাবার জন্য অনুরোধ করছে। এখানে আমরা দেখতে মাইকিং করা হচ্ছে, বারবার করে মাইকিং করছেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে এই গণভবন, সংসদ ভবনের চারপাশে এখনও শত শত মানুষজন তারা উচ্ছ্বাস দেখাতে বা এই খবর শোনার পর গতকাল অনেকেই টেলিভিশনে দেখেছে যে সবাই গণভবনে গিয়েছে, আনন্দ প্রকাশ করেছে এবং সেই কারণে সবাই এখানে আসছেন এবং তারা এক নজর গণভবন এবং প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সঙ্গে সংসদ ভবন এইটি দেখার জন্য এখানে এসেছেন এবং সবাই উচ্ছ্বাসের কথাই কিন্তু বলছেন। এবং এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী খুব যারা আসছেন, উৎসুক যারা আসছেন তাদেরকে চেষ্টা করছেন। আপনারা কেন এসেছিলেন? আমরা আসলে দেখতে এসেছি আসলে একজন গণভবনে। আসলে আমরা দেখতে এসেছি যে বাংলাদেশে এর আগে আমরা শুনেছি স্বৈর শাসকের পতন হয়েছে। আসলে কি বিভৎসই না স্বৈর শাসনের পতনটা, আমরা সেটাই দেখতে এসেছি। আসলে দেখতে পেরেছেন? অবশ্যই। সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছিলেন সংসদ ভবন এলাকার সবশেষ তথ্য। যাচ্ছি পরের খবরে।
বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুবা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করার কথা হয়েছে এবং একথা জানান তিনি। বলেন, শিগগিরই সরকারের রূপরেখা জানানো হবে। সারা দেশে খুন, লুটপাট, নৈরাজ্য বন্ধ করে শান্তি ফিরে আনার আহ্বান জানান অপর সমন্বয়ক সার্জিস আলম। আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি, সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে। আমরা খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করব। ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। এই আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে, সিস্টেমটি রয়েছে, সেটির বিরুদ্ধে। একজন নির্যাতক গিয়েছে, আরেকজনে সে বসবে, এটা আমরা কখনো হতে দিব না, এটা আমরা কখনো সমর্থনও করি না। সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে, সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থাটি নিব। সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতিকে ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা শেষে কথা বলেন তিনি। বলেন, ৩ মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে, নতুবা দেশে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। বলেন, যারা হামলা করছে তারা আন্দোলনকারী ছাত্র জনতা নন, বরং বিরোধিতাকারী এখন দেশে ভাঙচুর করছে। দেশবাসীকে প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ না হওয়ার আহ্বান জানান তিনি। সবাইকে ধৈর্য ধরে বিজয়কে সুসংহত করা জরুরি। যারা বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে তাদের অভিবাদন জানান ফখরুল। বলেন, শিক্ষার্থীদের উপর ভরসা আছে বিএনপির। আমরা দুঃখ প্রকাশ করছি। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আমি আজকে এর মধ্যেই ২৪ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, ২টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা এটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংকে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়া সকল রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের নির্বাহী আদেশে শিগগিরই মুক্তির দাবি জানান তারা। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সকল কর্মকর্তাদের নিয়োগ বাতিল করার আহ্বান জানান তিনি। বলেন, তারেক রহমানের সাজা নির্বাহী আদেশে বাতিল করতে হবে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে। তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি, কিন্তু জামিন না, শুধু জামিন না, ফৌজদারি কার্যবিধির ৪৫৪ ধারা অনুযায়ী সরকার নির্বাহী আসে, সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ এবং যানবাহনের চলাচল দেখা যায়, তবে গণপরিবহনের দেখা মেলেনি সকালে। রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা, সিএনজি আর ব্যক্তিগত যানবাহনের। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। তবে রাজধানীর নানা স্থানে শেখ হাসিনার পদত্যাগের পর সহিংসতার ছাপ স্পষ্ট। সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যেও রয়েছে আতঙ্কের ছাপ। এদিকে আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা থাকলেও পাঠদান সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থী শূন্য বেশিরভাগ ক্লাসরুম, বিদ্যালয় প্রাঙ্গণও ফাঁকা। শিক্ষকদের মতে এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে, আর তাই শিক্ষার্থীদের উপস্থিতি নেই। এছাড়া শিক্ষকরা বলছেন এরই মধ্যে ক্লাসরুম এবং বিদ্যালয় প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রস্তুত স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থী উপস্থিতি হলেই ক্লাস শুরু হবে বলেও জানান তারা।
রাজধানী ছাড়াও সারা দেশে প্রত্যাহার করা হয়েছে কারফিউ। স্বাভাবিক সময়সূচিতে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত, কারখানাও চলছে সীমিত পরিসরে। সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল। সকালে কর্মস্থলমুখী মানুষের ভিড় দেখা যায় রাস্তাঘাটে। দোকানপাটও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এদিকে ঘোষণা অনুযায়ী সারা দেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থী উপস্থিতি নেই বললেই চলে। শিক্ষকরা বলছেন শিগগিরই স্বাভাবিক হবে শিক্ষা কার্যক্রম। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। সার্বিক পরিস্থিতি আমরা জানব। বরিশাল এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই বরিশালে যেতে চাই। কাউসার হোসেন এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কাউসার, একটু জানাবেন বরিশাল নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জনজীবন কতটা স্বাভাবিক হলো, একটু সেই চিত্রের আমাদের যদি দেখাতেন। বরিশালের যে নগর জীবন সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা জীবিকার তাগিদে রাস্তায় বের হন তারা কিন্তু রাস্তায় বেরোতে শুরু করেছে এবং তারা বলছেন কিন্তু যে এক মাসের যে একটা টান উত্তেজনা ছিল বা জীবনের যে নিরাপত্তাহীনতা ছিল সেটি ধীরে ধীরে তারা কাটিয়ে উঠতে শুরু করেছেন এবং নির্ভয়ে নামতে শুরু করেছেন। যদিও কিছুটা চাপা ভয় তাদের মাঝে কাজ করছে, কারণ রাস্তাঘাটে পুলিশ নেই, বিভিন্ন রাজনৈতিক দলের মহড়া রয়েছে। তবে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা আশ্বস্ত করেছেন যারা রাস্তায় বেরোচ্ছেন তারা নির্ভয়ে রাস্তায় বের হতে পারবেন। তবে বরিশাল নগরীর বিভিন্ন সড়কের এক এক চিত্র। যদি প্রধান সড়কের কথা বলি সেখানে কিন্তু প্রচুর যানবাহন রয়েছে, মানুষের ভিড় রয়েছে। তবে যে অন্য যে সড়কগুলো রয়েছে যেখানে স্কুল কলেজ বা বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানটায় কিন্তু ভিড় একটু কম, কারণ স্কুল খুলেছে কিন্তু যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কম রয়েছে। শিক্ষকরা আসলে আসতে শুরু করেছে এবং যেসব কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টারগুলো এখনো বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু এইসব সড়কে যানবাহনের সংখ্যা কম এবং বাজারঘাট যেখানে রয়েছে বাজারঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা করে থাকেন তারা আসতে শুরু করেছেন, দোকানপাট খুলতে শুরু করেছে এবং সর্বোপরি যদি বলি যে বরিশালের যে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে গেল কয়েকদিনের যে সহিংসতা, হামলা এবং যে হামলা হয়েছে এবং গতকালও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পরেও একটি সহিংস ঘটনা ঘটেছে, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। সবকিছু মিলিয়ে বরিশালের সাধারণ মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক রয়েছে। তারা বলছে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র সমাজ আন্দোলন করেছিলেন একটি বৈষম্যহীন বাংলাদেশ, সেটি যদি যারা আগামীতে নেতৃত্ব থাকবে সেটি যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাউসার। আমাদের আরেক সহকর্মী কুমিল্লা থেকে যোগ দিয়েছেন খোকন চৌধুরী, তার কাছে আমরা যাব। খোকন, একটু জানাবেন, আমরা জানতে পেরেছি কুমিল্লার মন্দির পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। এই বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে যদি জানাতেন, মানে সম্প্রীতি রক্ষায় কারা কারা এগিয়ে আসছেন সে বিষয়ে বিস্তারিত যদি একটু আমাদেরকে জানাতেন। কলি, আমি আসলে সকাল থেকেই বেশ কয়েকটি মন্দির ঘুরেছি। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি নগরীর রানীর বাজার এলাকার রাজস্থলী মন্দির। এখানে কিন্তু আমরা বিভিন্ন পুরোহিতদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা কিন্তু আসলে গতকালকের বিকেলের পর থেকে একটি শঙ্কার মধ্য দিয়ে রয়েছেন। এর মধ্যে কিন্তু তারা বেশিরভাগ মন্দিরেই কিন্তু আমরা দেখেছি গতকাল রাতে, বিশেষ করে যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন কিংবা বিভিন্ন সংগঠনের লোকজন রয়েছেন ইসলামিক পন্থী, তারা কিন্তু বেশ তাদের পক্ষ থেকে জোরালোভাবেই কিন্তু বেশ কয়েকটি মন্দিরে পাহারা বসেছেন এবং রাত জেগে পাহারা দিয়েছেন এবং তারা এই কার্যক্রম অনবরত চালিয়ে যাবেন। তবে অনেক পুরোহিতই জানিয়েছেন যে তারা এখনো আসলে অনেকটাই আশঙ্কার মধ্যে আছেন, যেহেতু আসলে এখন দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে তৃতীয় কোনো শক্তি হয়তো তাদের কোনো ধরনের অনিষ্ট করতে পারবে। সেই কারণেই কিন্তু এলাকার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে বেশ তাদের মন্দির পাহারায় বসছেন। তবে তারা কিন্তু পুরোপুরি আশঙ্কা এখনো কেটে উঠেছে এমনটি বলেনি, বলছে তারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে রাষ্ট্রের পক্ষ থেকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এর সঙ্গে যুক্ত হয় তাহলে হয়তো তারা আরো নিরাপত্তা বোধ করবেন এবং তাদের যে জানমালের নিরাপত্তা সেটি নিশ্চিত হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় কোনো ধরনের কোনো সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো মন্দির মসজিদ কিংবা কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ কিন্তু এখনো আমরা পাইনি। এখন পর্যন্ত কিন্তু মসজিদ, মন্দির, গির্জা যেটির উপাসনালয় রয়েছেন সবগুলোই কিন্তু আসলে শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খোকন।
সারা দেশেই চলছে ব্যাংকিং কার্যক্রম, মিলছে সব ধরনের সেবা। সকাল 10টায় লেনদেন শুরু হয়েছে, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংক দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে 6টা পর্যন্ত। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে গ্রাহকের উপস্থিতি। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রোববার সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে 3 দিন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। প্রবল গণ আন্দোলনের মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। সেনাবাহিনীর সহযোগিতায় এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ব্যাংক খোলার কথা জানানো হয়। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পুড়িয়ে দেয়া বাসভবন থেকে 4টি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের কান্দিরভাটায় শিমুলের বাসভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় এবং তা করে এলাকাবাসী। পরে স্বজনরা নিহতদের শনাক্ত করে। নিহতরা হলেন আকিব খান, সিয়াম হোসেন, শফিকুল ইসলাম মোহন এবং ইয়াসিন আলী। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল ভবন জান্নাতি প্যালেসে এবং তার ছোট ভাইয়ের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহতরা কেউ শিমুলের পরিবারের সদস্য নন, এমনটাও জানিয়েছেন স্থানীয়রা। শেখ হাসিনার পদত্যাগের খবরে রংপুরে উচ্ছ্বাসের ঢেউ এসেছে শহীদ আবু সাইদ চত্বরে। বিজয়ের উচ্ছ্বাস নিয়ে সেখানে ভিড় করেন সব বয়সী মানুষ। এ সময় সমবেত কণ্ঠে সকলেই হত্যা, নির্যাতন, নিপীড়নের সঠিক বিচার চান। সরকার প্রধানের পদত্যাগের খবরের পরপরই ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে, যেখানে মৃত্যুকে আলিঙ্গন করেছিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। হাজার মানুষের কণ্ঠে তখন বিজয়ের উচ্ছ্বাস। দেশের যে মুক্তি আমরা আজকে পেয়েছি, আবার প্রত্যেকটি মানুষের দেখবেন প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মিষ্টি বিতরণ করা হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত, তবুও আবু সাইদ চত্বরে মানুষের ঢল কমেনি একটুও। গান, কবিতা ও স্লোগানে বীর সাইদকে স্মরণ করছেন সকলে। চাইছেন বৈষম্যহীন এক বাংলাদেশ। আমরা হাসি খুশি আছি, আগামীতে যেন আমরা এরকম হাসি খুশি থাকি। আমরা যেন স্কুল কলেজ যেন আগের মতো যেরকম আগে ছিল তার থেকে যেন উন্নত মান হয়, আমরা সেটা চাই। সব হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের বিচার দাবি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের। যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা যে কষ্ট, রক্ত, বুকের প্রাণ, তাজা রক্ত দিয়ে আমরা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো প্রকার বৈষম্য চাই না। এই তরুণ প্রজন্ম যতদিন থাকবে এবং তার পরবর্তী জেনারেশনকে এমনভাবে তারা গড়ে তুলবে যে আমরা এই বাংলাদেশে আর কখনো কোনোদিন কোনো বৈষম্যকে আমরা বরদাস্ত করব না। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আবু সাইদ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দিল্লিতেই আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। ভবিষ্যৎ নিয়ে ভাবতে তাকে সময় দিচ্ছে ভারত সরকার। মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দেশটির সর্বদলীয় বৈঠকে জানানো হয় এসব তথ্য। সকালে ভারতীয় পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে হয় জরুরি বৈঠক। সব দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি। শেখ হাসিনার সরকার পতন এবং তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেখানে। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান এবং নিরাপত্তা কৌশল নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেক পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জলপাইগুড়ির ফুলবাড়ি সহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে টহল দিতে দেখা যায় বিএসএফ সদস্যদের। দুদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখতে সোমবারই হাই অ্যালার্ট জারি করা হয়। সীমান্তবর্তী ধামাখালী এলাকা পরিদর্শনে যান বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং। কথা বলেন সীমান্তরক্ষীদের সাথে, তাদের অবস্থান এবং নিরাপত্তা প্রস্তুতির খোঁজ খবরও নেন তিনি।
তিনি। সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ ঠেকাতে উত্তর 24 পরগনা এবং সুন্দরবন সীমান্তে সতর্কতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটু জানাবেন, শেখ হাসিনা তো দিল্লিতে রয়েছেন, তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে কিছু জানা গেল কিনা? সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কাছে জানতে চাইছিলাম যে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন, সেই খবর আমরা পেয়েছি, তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে কোনো তথ্য আপনার মাধ্যমে যদি দর্শকদের জানানো সম্ভব হয়, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, গতকাল রাতভর কিন্তু দিল্লি ছিল তিনি তো দিল্লি হাসিনার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করকে নিয়ে তিনি মিটিং করেন এবং সেই মিটিং এ কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং এখনো পর্যন্ত জয়শঙ্কর বিদেশমন্ত্রী ভারতে তিনি নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতবর্ষেই আছেন। তবে তিনি যখন বাইরে যেতে চাইবেন তখন তার জন্য ভারত সমস্ত ব্যবস্থা করবেন। কিন্তু এই যে অতিথিশালায় অর্থাৎ সেফ হোমেতে তাকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। তার নিরাপত্তা ইতিমধ্যে 6 কোম্পানি সেনাবাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে তার যতটুকু আমরা বিদেশ মন্ত্রক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন। যদিও সরকারি তরফে কিন্তু এখনো কোনো বিবৃতি দিয়ে যে হাসিনার যে দিল্লিতে থাকা বা তার বিদেশ যাওয়া এই বিষয়ে কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলেননি। তবে সকাল থেকে কিন্তু যে বেসামরিক যে খবর ছড়িয়ে পড়েছে যে হাসিনা গভীর রাতে তিনি লন্ডন পাড়ি দিয়েছেন, আবার কেউ বলছেন সকালবেলা তিনি লন্ডন পাড়ি দিয়েছেন। কিন্তু জয়শঙ্কর সর্বশেষ একটা প্রেস বিজ্ঞপ্তি তিনি জারি করেছেন, তাতে তিনি নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা তাদের সেফ হোমে আছেন, সেফ সেন্টারে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত উদ্বিগ্ন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই সকালে 2 দফায় সর্বদলীয় বৈঠক হয়, বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তারপর সর্বদলীয় বৈঠক হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তারা ছিলেন। বাংলাদেশের পরিস্থিতির উপরে যেমন নজর রাখছেন তেমন বাংলাদেশে বর্তমানে পড়াশোনা করতে যাওয়া যে ছাত্রছাত্রী রয়েছেন তাদের ফিরিয়ে আনা এবং বেশ কিছু ট্রাক ড্রাইভার পণ্যবাহী ট্রাক নিয়ে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনা, এই বিষয়গুলি কিন্তু মিটিং এ গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে যে সীমান্ত বাণিজ্যগুলি সম্পূর্ণ বন্ধ ছিল সেগুলিকে কিন্তু পুনরায় চালু করার সিদ্ধান্ত হয় এবং ইতিমধ্যেই বসিরহাটের যে গোজাডাঙ্গা সীমান্ত রয়েছে সেখানে সীমান্ত বাণিজ্য দুপুর ভারতীয় সময় 11:56 কিন্তু সেই সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হয়। যদিও দিল্লির শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কিন্তু সম্পূর্ণ গোপনীয়তা এবং রক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত। সুকান্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে লুট হওয়া 40টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। জাতীয় সংসদের সার্জেন্ট অ্যান্ড আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সোমবার জনসাধারণ সংসদীয় নিরাপত্তা রক্ষীদের 40টি অস্ত্র দখল করেছিল, পরে ছাত্ররা সেগুলো জমা দিয়েছে। অস্ত্রগুলো সেই ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। অস্ত্র ফেরত দেওয়ার মাধ্যমে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এমনটা জানান সার্জেন্ট অ্যান্ড আর্মস উইং কমান্ডার তানভীর হাসান। আমি মেনলি বলেছিলাম যে ছাত্রদের এই বিষয়টা যেন ফোকাস করা হয়, ছাত্রদের লিস্টও আমার কাছে আছে।
মানে এটা খুবই আনএক্সপেক্টেড যে তারা মানে খুবই রেসপন্সিবল ভাবে কিন্তু তারা হ্যান্ড ওভার করে এটা। ওই অবস্থায় অ্যাকচুয়ালি আমি শুধু ইউনিফর্মে ছিলাম, এয়ারফোর্স ইউনিফর্মে আমি ছিলাম, এই কারণে তারা হয়তো আমাকেই অ্যাপ্রোপ্রিয়েট পার্সন ভেবে আমার কাছে হ্যান্ড ওভার করেছে আর কি। নেক্সট আমি হচ্ছে এই গণভবনের আর্মস আর কি, গণভবন থেকে ওই যে পুলিশ সদস্যদের আর্মস। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে হয় এই অগ্নিকাণ্ড, তবে ঠিক কিভাবে এবং এই আগুনের ঘটনা ঘটল তা জানা যায়নি। গণভবনের বাইরে থেকে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে সাধারণ অথবা ফায়ার সার্ভিসের কাউকেও এগিয়ে যেতে দেখা যায়নি। তবে মধ্যরাতেও ভবনের লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। সোমবার রাতের ঢাকা ছিল আশঙ্কা এবং অনিশ্চয়তায় ঘেরা। কয়েকটি এলাকায় হয়ে ওঠে রণক্ষেত্র। থানাগুলো ঘিরেও দেখা দেয় উত্তেজনা। এই রাতে যারা বেরিয়েছেন তাদের দাবি ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি তাদের প্রত্যাশিত রূপে। শেখ হাসিনার দেশ ত্যাগের রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলের সময় এভাবেই বাধা আর প্রশ্নের মুখে পড়তে হয় নগরবাসীর। গোলাগুলি ও হতাহতের আতঙ্কে তটস্থ হতে দেখা যায় অনেককে। আমরা না পারতে এই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছি যাতে করে তারা সবাই জানতে পারে যে ওদিকে এখন আর সমস্যা। এখন রাতে উত্তরা পূর্ব থানা ঘিরে শুরু হয় উত্তেজনা। আমরা কেউ সেক্টরের দিকে যাইতে পারি না, সেক্টর দিকে গেলে সমস্যা লাগার জন্য গেলে আমাদেরকে খুব প্রবলেম করতেছে। রাতভর গোলাগুলিতে রাজধানীর বাড্ডা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এলাকা জুড়ে বয়ে যায় ক্ষতচিহ্ন ও নমুনা। পুলিশ 5টা 6টা পর্যন্ত সাধারণ জনতা এবং শিক্ষার্থীর উপরে আশেপাশে মানুষ জড়ো হইয়া থানা ঘেরাও করে রাখছে। পরবর্তীতে আইসে থানার মধ্যে দিয়ে জেলা কাণ্ড, জিনিসপত্র ভাঙচুর, আগুন দিয়ে ঘর রুম টুম সব পুড়ে ফেলাইছে এবং তখন আর পুলিশ ছিল না। এক পর্যায়ে রাত 3টার দিকে উত্তেজনা কমলে আটকে পড়া থানার পুলিশদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ লাইনে। গণভবন এলাকার আশপাশের রাস্তায় রাতেও ছিল মানুষের আনাগোনা আর মালামাল নেয়ার হিড়িক। তবে ওই ভবন ঘিরে ছিল নিরাপত্তা বেষ্টনী। আমি যে এই যে 10 নম্বর এই যে শেওড়াপাড়া আগারগাঁও ঘুরিয়া কিন্তু কয়জন আর্মি আমি দেখছি, ওখানে ওই যে পাসপোর্ট অফিসের ওই সাইডে কিছু আর্মি আমি দেখছি, কিন্তু এদিকে কোনো পুলিশ প্রশাসনই আমি দেখতে পাচ্ছি না। কিন্তু জায়গায় জায়গায় গাড়ি ভাঙচুর করতেছে, জায়গায় জায়গায় ধরে টাকা পয়সা রেখে দিতেছে, মাইর করতেছে, গ্লাস ভেঙে লাইতেছে। ভোরের আলো ফুটলে থমথমে রাস্তায় দেখা মেলে সেনাবাহিনীর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাড়ি থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। স্থানীয়রা জানায় সোমবার রাতে শহরের রোনাল্ডস রোডে আমির হোসেন আমুর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে গেলে একটি কক্ষের ভেতর থেকে টাকা ভর্তি লাগেজগুলো দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাগেজগুলোকে উদ্ধার করে সেনাবাহিনী এবং পুলিশ। লাগেজে ডলার, ইউরো সহ ছাড়াও প্রায় 5 কোটি টাকা রয়েছে। লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বাসা থেকে 6 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাত 3:30টায় থানা রোডের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়, তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন খানের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর এবং লুটপাট চালায় বাড়িটিতে, করে অগ্নিসংযোগও। ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে, তবে যারা এখন ধ্বংসাত্মক কাজ করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন গুলি না করার নির্দেশনা চেয়ে রিটকারী আইনজীবীরা। বলেন, শ্রীলঙ্কায় মামলা হয়েছিল, এদেশেও তাই হবে, তাই রাষ্ট্রীয় সম্পদে হামলা ভাঙচুর না করার আহ্বান জানান আইনজীবীরা। বলেন, পুলিশ শুধু আদেশ পালন করেছে, পুলিশ তার আইনি দায়িত্ব পালন করলে মানুষ আবার তাদের গ্রহণ করে নেবে। এ সময় শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ল অ্যান্ড অর্ডার ঠিক হলে সেসব বিষয়ে ভাবা যাবে। দর্শক, দুপুরের বাংলাদেশের এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। আমি পরের ঘন্টার খবর দেখার আমন্ত্রণ রইল।